ভাই, আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা দিনের পর দিন দেখি, কিন্তু কখনো তাদের কষ্টটা ফিল করি না। আমরা সবাই নিজেদের লাইফ নিয়ে এতটাই বিজি যে পাশের মানুষটার কি হচ্ছে সেটা দেখার টাইমই আমাদের নেই। আপনারা হয়তো ইউটিউবে জীবনের শেকড় ভুলে গেলে যা হয়, ইমোশনাল রিয়েল লাইফ স্টোরি লিখে অনেক ভিডিও খুঁজেন, কিন্তু আজ আমি আপনাদের এমন একটা রিয়েল লাইফ স্টোরি শোনাবো যেটা শোনার পর আপনার চারপাশের মানুষগুলোকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের এই ঘটনাটা শোনার পর আপনি অন্তত একবার হলেও ভাববেন আসলে আমরা কতটা মানুষ হতে পেরেছি। আমি পেশায় একজন ডাক্তার, শহরের একটা বেশ বড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করি। আপনারা যারা সরকারি হাসপাতালে গেছেন তারা হয়তো জানেন সেখানে সকাল বলে আলাদা করে কোনো স্নিগ্ধতা বা শান্তির ব্যাপার থাকে না। রাতের ক্লান্তি, ভোরের উদ্বেগ আর দুপুরের বিশৃঙ্খলা সব যেন একসাথে মিশে থাকে। প্রতিদিন সকালে হাসপাতালের মূল ভবনের নিচতলায় ঢুকলেই আমার নাকে একটা খুব পরিচিত আর ভারী গন্ধ এসে ধাক্কা মারে। ডেটল, পুরনো দেয়ালের ড্যাম্প, ভেজা মেঝে, ক্যান্টিনের গরম চা আর হাজারো মানুষের দুশ্চিন্তা সব মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয় সেখানে। তো সেদিন সকালে আমি আমার ডিউটিতে যাওয়ার জন্য করিডোর দিয়ে হাঁটছিলাম। নিচতলায় রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে প্রতিদিনের মতোই মানুষের বিশাল লাইন, আর একপাশে ফার্মেসির জানালায় রোগীদের ঠাসাঠাসি ভিড় ছিল। দুটো স্ট্রেচার একসাথে পাশ কাটাতে না পেরে আটকে ছিল, আর সামনে একজন ওয়ার্ড বয় খুব বিরক্ত মুখে বারবার বলছিল রাস্তা ফাঁকা রাখার জন্য। এই ভয়াবহ ভিড় আর বিশৃঙ্খলার মধ্যেই ধীরে ধীরে হাসপাতালের ভেতর ঢুকেছিলেন একজন বয়স্ক নারী। ওনার নাম সাফিয়া খালা। ওনার বয়স প্রায় ৭২-এর কাছাকাছি হবে। সাদা আর ধূসর মেশানো চুলগুলো পেছনে একটা সাধারণ খোপা করে বাঁধা ছিল, আর পরনে ছিল একটা ধোয়া কিন্তু বেশ পুরনো শাড়ি। ওনার চেহারায় এক ধরনের অদ্ভুত ক্লান্ত শান্তি ছিল, যে ধরনের শান্তি সাধারণত খুব কষ্ট করে জীবন পার করা মানুষদের মুখেই জমে থাকে। ওনার ডান হাতে একটা নীল রঙের পুরনো প্লাস্টিকের ফাইল ধরা ছিল, যেটার ভেতর কয়েকটা প্রেসক্রিপশন, দুটো টেস্ট রিপোর্ট আর একটা ছোট কাপড়ে মোড়া ওষুধের প্যাকেট বেশ যত্ন করে রাখা ছিল। বয়সের ভারে আর অসুস্থতায় উনি বাম হাত দিয়ে হাসপাতালের দেয়াল ধরে ধরে হাঁটছিলেন, কারণ ওনার পা ফেলতে খুব কষ্ট হচ্ছিল। এই ঢাকা শহরে কেউ একা হাসপাতালে আসলে তাকে খুব সহজেই আলাদা করে চেনা যায়, কারণ তারা কাউকে ডাকতে বা সাহায্য চাইতে ভীষণ লজ্জা পায়, আর কাউন্টারে গিয়ে কি বলতে হবে সেটা হয়তো বাসা থেকেই মুখস্থ করে আসে। তাদের সবচেয়ে বড় ভয় থাকে, যদি মাঝপথে শরীর খারাপ করে দাঁড়িয়ে পড়তে হয় তাহলে কি হবে। সাফিয়া খালা ঠিক সেরকমই একজন অসহায় অবস্থায় ছিলেন। উনি প্রথমে রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে বিশাল লাইনের পেছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লাইন এত লম্বা ছিল আর পেছন থেকে দু একজন ইয়াং মানুষ ওনাকে ধাক্কা দিয়ে সামনে উঠে যাচ্ছিল। উনি কাউকে কিছু না বলে শুধু ওনার নীল রঙের ফাইলটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিলেন। প্রায় ১৫ মিনিট পর যখন ওনার সিরিয়াল এলো, তখন কাউন্টারের ভিতরের ছেলেটা বেশ ক্লান্ত গলায় ওনার নাম, বয়স আর কোন বিভাগে দেখাবেন সেটা জিজ্ঞেস করল। বয়সের কারণে উনি একটু ধীরে ধীরে কথা বলছিলেন, আর ওনার কথা শুনতে একটু কষ্ট হচ্ছিল বলে ওনাকে ২ বার নিজের নাম বলতে হয়েছিল। ছেলেটা হয়তো সরাসরি খুব একটা বিরক্ত হয়নি, কিন্তু সে এমন একটা এক্সপ্রেশন দিল যেন এই বয়স্ক মানুষের ধীরগতি তার এই ব্যস্ত সকালের উপর একটা এক্সট্রা প্যারা বা বাড়তি বোঝা। ছেলেটা কার্ড বানাতে বানাতে খুব দায়সারাভাবে বলে দিল যে মেডিসিন আউটডোর ২য় তলায়, আর সেখানে ডান পাশে গিয়ে বসতে হবে। সাফিয়া খালা ছোট্ট করে মাথা নেড়ে সেখান থেকে সরে গেলেন। ২য় তলায় ওঠার সিঁড়িটা ওনার মতো একজন অসুস্থ মানুষের জন্য অনেক বড় একটা পাহাড়ের মতো ছিল। হাসপাতালে লিফট ছিল ঠিকই, কিন্তু সেখানে অন্যান্য রোগী, স্বজন, ওয়ার্ড বয় আর হুইল চেয়ার সব মিলিয়ে এতটাই ঠাসাঠাসি ভিড় ছিল যে উনি সেদিকে একবার তাকিয়েই নীরবে সরে দাঁড়ালেন আর ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে শুরু করলেন। ওনার বুকে খুব চাপ ধরছিল, আর প্রতিটা ধাপ উঠতে গিয়ে উনি একটু একটু করে থামছিলেন। তবুও উনি কষ্ট করে উঠে গেলেন, কারণ আমাদের সমাজের অনেক অসহায় মানুষের মতো তিনিও খুব ভালো করেই জানতেন যে মাঝপথে থেমে গেলে কেউ এসে ওনার হাত ধরবে না। ২য় তলার মেডিসিন আউটডোরের সামনে তখন নিচতলার চেয়েও অনেক বেশি ভিড়। প্লাস্টিকের নীল চেয়ারগুলো প্রায় সবই মানুষে ভর্তি ছিল। এক কোণে দুটো ফ্যান ঘুরছিল ঠিকই, কিন্তু গরম একদমই কমছিল না। আর দেয়ালে একটা টিভি ঝুলছিল, যেটার শব্দ বন্ধ থাকলেও স্ক্রিনে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন বিজ্ঞাপন চলছিল। সাফিয়া খালা সেখানে পৌঁছে প্রথমে একটু চারপাশে তাকালেন, আর তারপর নিজের জন্য একটা খালি জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে বসার মতো কোনো খালি জায়গা ছিল না। একটা চেয়ারে মাঝবয়সী এক লোক বসেছিল, যার এক হাতে মোবাইল আর কানে ব্লুটুথ লাগানো ছিল। সে নিজের পাশের চেয়ারটাতে একটা বড় ব্যাগ রেখে জায়গা দখল করে রেখেছিল। আর একটা চেয়ারে এক তরুণী তার মায়ের রিপোর্ট হাতে নিয়ে বসেছিল। মেয়েটার মুখে এমন একটা চাপা ক্লান্তি ছিল যে তাকে ওই অবস্থায় সিট ছেড়ে দেওয়াটাও ঠিক হতো না।
আরেক পাশে 3 জন ইয়াং ছেলে পাশাপাশি বসে খুব চিল মুডে হেসে হেসে নিজেদের ফোনে কিছু একটা দেখছিল। তাদের মধ্যে একজনের পা অনেকটা ছড়িয়ে রাখা ছিল, যার কারণে সামনের হাঁটার জায়গাটাও প্রায় বন্ধ হয়েছিল। সাফিয়া খালা দাঁড়িয়ে থাকতে থাকতে একটু কেশে উঠলেন। হয়তো কেউ ওনার দিকে একটু তাকাবে এই আশা নিয়ে নয়, বরং শুধু নিজের শরীরের রিফ্লেক্স বা অভ্যাসের কারণেই। কিন্তু লিটারালি কেউ ওনার দিকে ফিরেও তাকালো না। উনি তখন বাধ্য হয়ে সেই ব্লুটুথ কানে দেওয়া লোকটার ব্যাগের দিকে তাকালেন আর খুব নিচু গলায় রিকোয়েস্ট করে বললেন ওই ব্যাগটা একটু সরানো যায় কিনা। লোকটা ওনার কথা শুনে মুখ তুলল আর 1 সেকেন্ডের জন্য তার চোখে চরম একটা বিরক্তি ভেসে উঠল। এরপর সে ব্যাগটা হাতে তুলল ঠিকই, কিন্তু বসার জায়গাটা পুরো খালি করে দিল না। সে নিজে এমনভাবে পা ছড়িয়ে বসল আর মুখে এমন একটা ভাব করল যেন সে ব্যাগটা সরিয়ে খুব বড় একটা উপকার করে ফেলেছে। সাফিয়া খালা ওই পরিবেশ দেখে বুঝে গেলেন যে সেখানে ওনার বসার কোনো জায়গা হবে না। তাই উনি আবার সরে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার কপালে ঘাম জমে উঠছিল আর চোখ দুটো একটু একটু করে বন্ধ হয়ে আসছিল। ওনার এক হাতে সেই পুরনো ফাইলটা আর আরেক হাতে দেয়াল ধরা ছিল। আসলে মাঝে মাঝে চারপাশের মানুষ অপমান করার জন্য খুব বড় কোনো কথা বলে না, কিছু না বললেও তারা অনেক বড় অপমান করে দেয়। আর এই না দেখার ভানটাই একজন অসহায় মানুষের জন্য সবচেয়ে বেশি কষ্টের হয়। করিডোরের একদম শেষ মাথায় একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। সে দূর থেকে ঘটনাটা একবার দেখেছিল এবং তার চোখে হয়তো একটু সহানুভূতিও ছিল, কিন্তু সেও খুব ভালো করে জানত যে এই বিশাল ভিড়ে একজন রোগীকে একটা চেয়ার এনে দেওয়ার ক্ষমতা তার নেই। সাফিয়া খালার ডান পা একটু বেশি ফুলেছিল, যেটা ওনার পুরনো শাড়ির নিচ থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল ওনার দীর্ঘদিনের কিডনি বা হার্টের কোনো বড় সমস্যা আছে। আর হাঁটুর কাছে শিরাগুলোও ফুলেছিল। ওনার শ্বাস নিতেও বেশ সময় লাগছিল, তবুও উনি একদম চুপচাপ ছিলেন। আমরা অনেক সময় এই চুপ থাকা মানুষদের ভুল বুঝি আর ভাবি হয়তো তারা কষ্ট কম ফিল করে, কিন্তু সত্যিটা হলো তারা জীবনে এত বেশি কষ্ট সহ্য করেছে যে নতুন করে প্রকাশ করার মতো শক্তিটাই তাদের আর থাকে না। এভাবে দেয়াল ধরে 10 মিনিট কেটে গেল। তারপর 15 মিনিট পার হলো। হঠাৎ করে উনি দেয়াল থেকে হাত সরাতেই ওনার পুরো শরীরটা সামান্য দুলে উঠল। একজন নার্স দূর থেকে ওনার এই অবস্থা দেখে শুধু মুখে বলল, মা আপনি কোথাও বসেন। কিন্তু কথাটা বলা যতটা সহজ ছিল, বাস্তবে বসার তো কোনো জায়গাই ছিল না। সাফিয়া খালা শুধু মাথা নেড়ে নার্সকে জানালেন যে উনি ঠিক আছেন, কিন্তু এই ঠিক আছি কথাটা আসলে ওনার ঠিক থাকার কোনো প্রমাণ ছিল না। এটা ছিল চারপাশের আর কাউকে নতুন করে বিরক্ত না করার বা নিজের কষ্টটাকে লুকিয়ে রাখার একটা ভাষা মাত্র। করিডোরে বসে থাকা ইয়াং ছেলেগুলোর মধ্যে একজন এবার ওনার দিকে তাকালো, কিন্তু সে সিট ছেড়ে দিল না, বরং সে তার পাশের জনকে কনুই মেরে ফিসফিস করে কিছু একটা বলল আর তারপর খুব অদ্ভুতভাবে হালকা হাসল। তারা কি নিয়ে হাসছিল সেটা পরিষ্কার বোঝা না গেলেও সেই হাসিটা ওনার জন্য খুব অস্বস্তিকর ছিল, কিন্তু সাফিয়া খালা যেন সেটা শুনেও না শোনার ভান করে রইল। ঠিক সেই মুহূর্তেই মেডিসিন বিভাগের ডিউটি ডাক্তারদের রুমের দরজা খুলে আমি বাইরে বেরোলাম। আমার পরনে ছিল সাদা এপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝোলানো ছিল। টানা ডিউটির কারণে আমার চোখে হালকা ক্লান্তি থাকলেও হাঁটার মধ্যে একটা অভ্যাসগত নিয়ন্ত্রণ ছিল। হাসপাতালের স্টাফরা সবাই জানতো যে আমি খুব একটা বেশি কথা বলি না, কিন্তু কোনো রোগীর সামনে দাঁড়ালে আমি আমার পুরো মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করি। আমি আউটডোরে ঢুকেই প্রথমে আমার পুরনো অভ্যাস অনুযায়ী অপেক্ষায় থাকা রোগীদের ওপর একবার চোখ বোলালাম। কার অবস্থা কতটা খারাপ সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই আন্দাজ করার চেষ্টা করছিলাম। আমার চোখ প্রথমে একটা অসুস্থ শিশুর দিকে গেল আর তারপর এক বয়স্ক লোকের কাশির দিকে গেল। তারপর হঠাৎ করেই আমার দৃষ্টি একেবারে থমকে গেল করিডোরের দেয়াল ধরে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক নারীর ওপর। আমি আমার জায়গায় হাঁটা থামিয়ে দিলাম আর পুরো করিডোরের বিশৃঙ্খল শব্দ যেন সেই 1 সেকেন্ডের জন্য আমার কানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে প্রথমে এক অদ্ভুত বিস্ময় আর তারপর সন্দেহের সৃষ্টি হলো। এরপর আমার বুকের ভেতর এমন এক চেনা ব্যথা ফুটে উঠল যেটা খুব পুরনো আর গভীর কোনো স্মৃতি ছাড়া কখনো আসে না। আমি ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে গেলাম। আশেপাশের নার্সরা প্রথমে ভেবেছিল হয়তো এই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই আমি নিজে এগিয়ে যাচ্ছি। একজন নার্স আমাকে সাহায্য করার জন্য এগিয়েও এলো, কিন্তু আমি হাত নেড়ে তাকে ইশারায় থামিয়ে দিলাম। আমি একদম ওনার সামনে গিয়ে খুব নিচু আর কাঁপা গলায় বললাম, মা আপনি? সাফিয়া খালা প্রথমে আমার কথাটা বুঝতে পারেননি, কারণ বয়সের ভারে উনি চোখে একটু কম দেখছিলেন। উনি একটু চোখ কুঁচকে আমার দিকে তাকালেন আর তখন আমি নিজেই আরও এক পা সামনে এগিয়ে গেলাম। আমি বললাম, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ফাহিম। আমার নামটা শোনার সাথে সাথেই ওনার চোখের ভেতর যেন অনেক বছর আগের একটা পুরনো আলো আবার নতুন করে জ্বলে উঠল। উনি কিছুক্ষণ একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ওনার ঠোঁট দুটো কেঁপে উঠল আর উনি বললেন, ফাহিম, তুই সেই ফাহিম?
আমি শুধু মাথা নেড়ে হালকা করে হাসলাম, কিন্তু আমার সেই হাসিতে তখন কোনো আনন্দ ছিল না, বরং অনেক বেশি কষ্ট লুকিয়েছিল। কারণ সেই মুহূর্তে আমি আর এই বড় হাসপাতালের কোনো নামকরা ডাক্তার ছিলাম না। আমি হঠাৎ করেই 15 বছর আগের সেই ছোট্ট ঋণী ছেলেটা হয়ে গিয়েছিলাম, যে আজ পর্যন্ত ওনার ঋণ শোধ করতে পারেনি। করিডোরে বসে থাকা সব মানুষ তখন চরম অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। যে লোকটা একটু আগে সিটে ব্যাগ রেখে জায়গা দখল করে বসেছিল, সে আস্তে করে ব্যাগটা নিজের কোলে তুলে নিল। আর যে ইয়াং ছেলেগুলো হাসাহাসি করছিল, তারা নিজেদের ফোন নামিয়ে একদম চুপ হয়ে গেল। আমি চারপাশের এই স্বার্থপর মানুষগুলোর দিকে একবার তাকালাম, আর 1 সেকেন্ডের জন্য আমার চোয়াল শক্ত হয়ে উঠল। আমি নিজের গলার আইডি কার্ডটা খুলে একপাশে রেখে দিলাম, আর সোজা হেঁটে গিয়ে করিডোরের মাঝখানে থাকা একটা চেয়ার টেনে আনলাম। ওই মানুষগুলো কিছু বলার বা বোঝার আগেই আমি চেয়ারটা এনে সাফিয়া খালার ঠিক সামনে রাখলাম, আর নিজের হাত বাড়িয়ে দিয়ে বললাম, ধীরে ধীরে বসেন। উনি এতগুলো মানুষের সামনে একটু লজ্জা পেলেন আর সংকোচ নিয়ে বললেন, না বাবা, লাগবে না। আমি তখন খুব আস্তে কিন্তু বেশ গম্ভীর স্বরে ওনাকে বললাম, সারা জীবন আপনি শুধু অন্যকে জায়গা দিয়েছেন, আজ অন্তত একটু জায়গা আপনি নিজের জন্য নেবেন। আমার এই কথাটা শুনে আশেপাশের সবাই একদম চুপ হয়ে গেল, আর উনি ধীরে ধীরে সেই চেয়ারটায় বসে পড়লেন। ওনার ওই বসে পড়ার দৃশ্যটা অদ্ভুতভাবে পুরো করিডোরের সব মানুষের উপর একটা নীরব আর ভারী চাপ সৃষ্টি করল। কেউ আর তখন নিজের মোবাইলের দিকে তাকাচ্ছিল না। আমি নিচু হয়ে ওনার ফোলা যাওয়া পা দুটো দেখলাম, আর ওনার হাত থেকে সেই পুরনো প্লাস্টিকের ফাইলটা নিলাম। রিপোর্টগুলো উল্টে পাল্টে দেখে আমি নার্সকে বললাম সাথে সাথে একটা প্রেশার মেশিন, পালস অক্সিমিটার আর একটা হুইল চেয়ার নিয়ে আসতে, কারণ উনি আমার রোগী। এই আমার রোগী কথাটা হাসপাতালে খুব নর্মাল একটা কথা হলেও সেই মুহূর্তে এটা একদম অন্যরকম শুনিয়েছিল। কারণ এই কথার ভেতরে শুধু ডাক্তার আর রোগীর সম্পর্ক ছিল না, বরং অনেক বড় একটা সম্মান লুকিয়েছিল। নার্স খুব দ্রুত সব ব্যবস্থা করল, আর করিডোরের সেই মানুষগুলোর মুখের এক্সপ্রেশনও একদম বদলে যেতে লাগলো। যে বয়স্ক নারীকে একটু আগেও কেউ একটু বসার জায়গা দিতে চায়নি, হঠাৎ করেই তিনি পুরো ফ্লোরের সবার নজরের কেন্দ্রে চলে এলেন। কিন্তু এই বদলে যাওয়া নজরের ভেতরে মানুষগুলোর একটা চরম অস্বস্তি ছিল। কারণ একজন মানুষ সবচেয়ে বেশি অস্বস্তি তখনই বোধ করে যখন সে বুঝতে পারে যে সে কতটা অমানবিক কাজ করেছে আর নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। আমি ওনার পুরনো প্রেসক্রিপশন দেখে বুঝতে পারলাম যে উনি গত কয়েক মাস ধরে ঠিকমতো ডাক্তারের ফলো আপ করতে পারেননি, আর হয়তো টাকার অভাবে ওষুধও নিয়মিত কেনা হয়নি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এত দূর একা আসছেন কেন? উনি একটুক্ষণ থেমে খুব চাপা স্বরে বললেন, ওনার ছেলে বাইরে থাকে আর মেয়ে শ্বশুর বাড়িতে। পাড়ার এক মেয়ে ওনার সাথে আসার কথা ছিল, কিন্তু তার বাচ্চার জ্বর আসায় সে আসতে পারেনি, তাই উনি ভাবলেন নিজেই কষ্ট করে চলে আসেন। এই আমি ভাবলাম এসে যাই কথাটার ভেতরে একজন বয়স্ক মানুষের কতটা একা লড়াই আর কষ্ট লুকিয়ে থাকে সেটা শুধু তারাই ফিল করতে পারে যারা খুব কাছ থেকে এমন বয়স্ক আর একাকী মানুষদের দেখেছে। আমি ওনার কথা শুনে কিছুক্ষণ একদম চুপ হয়ে রইলাম, আর আমার চোখের সামনে তখন 15 বছর আগের একের পর এক পুরনো ছবি সিনেমার মতো ভেসে উঠছিল। আমার গ্রামের বাড়ি ছিল খুব ছোট্ট একটা জায়গায়। বর্ষার পর কাঁচা রাস্তায় প্রচুর কাদা জমে থাকত, আর আমাদের ফাঁকার জন্য ছিল একটা ভাঙাচোরা টিনের ঘর। আমি তখন খুব শুকনো আর চুপচাপ স্বভাবের একটা কিশোর ছিলাম, যার হাতে সব সময় শুধু বই থাকত। আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমি খুব ছোট, আর মা মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করে কোনো মতে আমাদের সংসার চালাতেন। আমার জীবনে এমন অনেক দিন গেছে যেদিন দুপুরে খাওয়ার মতো আমাদের ঘরে এক মুঠো ভাতও ছিল না, কিন্তু তারপরেও আমি কখনো পড়াশোনা ছাড়িনি। আমি যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কারণ স্কুলের ফর্ম ফিল আপ করার মতো একটা টাকাও আমাদের কাছে ছিল না। প্রাইভেট বা কোচিং তো দূরের কথা, পরীক্ষার সামান্য ফি জোগাড় করাটাও আমাদের জন্য তখন স্বপ্ন ছিল। ঠিক সেই সময় আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের রান্নাঘরের দায়িত্বে ছিলেন এই সাফিয়া খালা। ওনার নিজের অবস্থাও খুব একটা ভালো ছিল না। স্বামী অনেক বছর আগে মারা গেছেন, আর দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে উনি খুব স্ট্রাগল করতেন। কিন্তু উনি ঠিকই খেয়াল করেছিলেন যে আমি দুপুরে টিফিনের সময় সবার থেকে দূরে বসে শুধু পানি খেয়ে সময় পার করি, আর চোখ থেকে কখনো বই সরাই না। একদিন উনি আমাকে নিজে ডেকে জিজ্ঞেস করেছিলেন আমি দুপুরে কিছু খাই না কেন। আমি তখন কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। এরপর থেকে উনি প্রায় প্রতিদিন দুপুরে নিজের টিফিনের ভাত থেকে অর্ধেকটা আমাকে জোর করে ভাগ করে দিতেন। কখনো ডিম, কখনো একটু আলু ভর্তা, আবার কখনো শুধু গরম ভাত আর লবণ দিয়ে আমি ওনার সাথে খেতাম।
তবে শুধু খাওয়ার দেওয়াটাই আসল ব্যাপার ছিল না। সবচেয়ে বড় কথা হলো উনি কখনো এই জিনিসটা বুঝতে দেননি যে উনি আমাকে দয়া করছেন। উনি কখনো বলতেন না তোর জন্য এটা করছি, বরং উনি সব সময় হাসি মুখে বলতেন আজ একটু বেশি রান্না হয়ে গেছে, তুই খেয়ে নে। সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছিল আমার বোর্ড পরীক্ষার আগে। আমি যখন ফর্ম ফিল আপের টাকার জন্য পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবছি, তখন একদিন হঠাৎ স্কুল থেকে বলা হলো যে পুরনো ফান্ড থেকে আমার টাকা জমা হয়ে গেছে। আমি অনেক পরে জানতে পেরেছিলাম যে ওই টাকাটা কোনো ফান্ড থেকে আসেনি। সাফিয়া খালা নিজের বিয়ের একমাত্র স্মৃতি, ওনার সোনার নাকফুলটা বন্ধক রেখে আমার ওই পরীক্ষার টাকা জোগাড় করে দিয়েছিলেন। এই সত্যটা জানার পর থেকেই আমি নিজের মনের ভেতর একটা প্রতিজ্ঞা গেঁথে নিয়েছিলাম যে একদিন যদি সত্যি বড় কিছু হতে পারি, তাহলে আমি ওনার এই ঋণ কোনোদিন ভুলব না। কিন্তু ভাই, জীবন আসলে আমাদের সবাইকে সবসময় সোজা রাস্তায় চলতে দেয় না। মেডিকেলে চান্স পাওয়ার পর শহরের লাইফ, হস্টেল, ক্লাস, কঠিন পরীক্ষা আর ইন্টার্নশিপ সব মিলিয়ে সময়গুলো এতটাই দ্রুত আর ব্যস্ততার মাঝে কেটে গিয়েছিল যে গ্রামের ওই পুরনো সম্পর্কগুলো একসময় আস্তে আস্তে আমার লাইফ থেকে ঝাপসা হয়ে যায়। আমি অবশ্য মাঝে কয়েকবার ওনার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু শুনেছিলাম ওনার ছেলে নাকি ওনাকে শহরে নিয়ে গেছে। এরপর আর কখনো ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আর আজ এত বছর পর এই বিশাল শহরের একটা ব্যস্ত সরকারি হাসপাতালের ভিড়ের মাঝে উনি আমার চোখের সামনে দাঁড়িয়েছিলেন, সামান্য একটা সিট না পেয়ে। আমার বুকের ভেতর তখন একটা অদ্ভুত অপরাধ বোধ আর কষ্ট একসাথে জমে উঠেছিল। আমি আর এক সেকেন্ডও দেরি না করে চুপচাপ নার্সিং স্টেশনে গিয়ে স্টাফদের কিছু জরুরি নির্দেশ দিলাম, আর তারপর ফিরে এসে নিজে ওনাকে হুইল চেয়ারে বসিয়ে আমার ভেতরের রুমে নিয়ে গেলাম। করিডোরে বসে থাকা ওই স্বার্থপর মানুষগুলো তখন নীরবে আমাদের যাওয়ার জন্য পথ ছেড়ে দিল। আর ওই যে লোকটা ব্যাগ রেখে জায়গা দখল করেছিল, সে এবার নিজের চেহারাটা এমনভাবে নিচের দিকে নামিয়ে ফেলল যেন কেউ তার এই লজ্জামাখা মুখটা আর দেখতে না পায়। ভেতরের চেম্বারে নিয়ে গিয়ে আমি ওনার সব রিপোর্ট একদম নতুন করে খুব সময় নিয়ে চেক করলাম। ওনার প্রেশার খুব ওঠানামা করছিল, আর ক্রিয়েটিনিনের লেভেল আগের চেয়ে বেশ খারাপ হয়ে গিয়েছিল। শরীরে পানি জমার কারণে পা ফুলে গিয়েছিল। আমি বুঝতে পারলাম ওনার কিছু জরুরি টেস্ট এখনই করাতে হবে, আর পুরনো কিছু ওষুধ বদলে নতুন পাওয়ারের ওষুধ দিতে হবে। আমি ওনাকে খুব নরম স্বরে জিজ্ঞেস করলাম, আপনি কি সব ওষুধ সবসময় নিয়মিত খাচ্ছেন? উনি উত্তর দিতে একটু সময় নিলেন। আসলে মানুষের এই ছোট ছোট নীরব বিরতিগুলোই অনেক বড় সত্যি কথা ফাঁস করে দেয়। উনি খুব অসহায় গলায় বললেন, সব সময় পারি না বাবা। আমি কারণ জিজ্ঞেস করায় উনি বললেন, সব ওষুধ একসাথে কিনতে গেলে ওনার পুরো মাসের সংসার আর চলে না। ওনার কথা শুনে আমার মাথাটা একদম নিচু হয়ে গেল। একজন ডাক্তার হিসেবে টাকার অভাবে ওষুধ কিনতে না পারার কথা আমি প্রতিদিন হাজার হাজার রোগীর মুখ থেকে শুনি, কিন্তু সব কষ্ট মানুষকে সমানভাবে আঘাত করে না। কিছু কষ্ট একদম ব্যক্তিগত হয়ে সরাসরি বুকে এসে লাগে। আমি তখন আর কোনো ইমোশনাল কথা না বলে খুব প্র্যাকটিক্যালভাবে ওনার চিকিৎসার কাজ শুরু করে দিলাম। সব জরুরি টেস্ট খুব দ্রুত করানোর ব্যবস্থা করলাম, আর ওনাকে সাময়িকভাবে পর্যবেক্ষণে রাখার জন্যে একটা বেডও ম্যানেজ করে ফেললাম। হাসপাতালের ফার্মেসিতে যে ওষুধগুলো পাওয়া যায় না, সেগুলো আমি আমার একজন জুনিয়র ডাক্তারকে নিজের পকেট থেকে টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে আনিয়ে নিলাম। সবকিছু এত দ্রুত আর ভিআইপি ট্রিটমেন্টের মতো হচ্ছিল দেখে সাফিয়া খালা নিজেই একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। উনি আমাকে কয়েকবার রিকোয়েস্ট করে বললেন, বাবা এত কিছু লাগবে না, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। আমি তখন ওনার হাত দুটো ধরে শুধু বললাম, আপনি এখন একদম চুপচাপ থাকবেন আর শুধু আমার কথা শুনবেন। এটা কোনো সিনেমার ইমোশনাল ডায়লগ ছিল না, এটা ছিল এমন একজন মানুষের মনের কথা যে বহু বছর পর নিজের একটা বিশাল ঋণ শোধ করার সামান্য একটু সুযোগ পেয়েছে। তবে এই গল্পের আসল চেঞ্জটা কিন্তু হাসপাতালের ভেতরে আমার চেম্বারে হয়নি। সত্যিকারের পরিবর্তনটা ঘটেছিল ওই বাইরের করিডোরে। আপনারা জানেন, হাসপাতালে যে কোনো খবর খুব দ্রুত ছড়ায়। কে কাকে কি বলেছে, নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় আর গার্ড থেকে রোগীর স্বজন, সবার কাছে মাত্র 10 মিনিটের মধ্যে খবর পৌঁছে গেল যে ওই বৃদ্ধা নারী, যাকে একটু আগে কেউ বসতে দেয়নি, তিনি আসলে এই হাসপাতালের বড় ডাক্তারের মায়ের মতো একজন মানুষ। এই খবরটা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ার পর বাইরের মানুষগুলোর আচরণ পলকের মধ্যে বদলাতে শুরু করলো। একজন এসে নার্সকে জিজ্ঞেস করলো ওনার পানি লাগবে কিনা। আরেকজন উকি দিয়ে বলল, মা আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন? ওই ইয়াং ছেলেদের মধ্যে একজন তো দূর থেকে এসে ওনার জন্য কিছু ফল কিনে দিতে চাইল। কিন্তু সাফিয়া খালার মতো একজন অভিজ্ঞ মানুষের চোখে এই মানুষগুলোর আচরণের পেছনে লুকানো অস্বস্তি আর গিল্টি ফিলিংসটা একটুও এড়ায়নি।
উনি খুব ভালো করেই মানুষ চিনতেন, আর উনি এটা খুব ভালো করেই জানতেন যে সব সম্মান কখনো একই জায়গা থেকে আসে না। কিছু সম্মান আসে মানুষকে সত্যিকারের ভালোবেসে, আর কিছু সম্মান আসে শুধু মানুষের ক্ষমতা বা পজিশন দেখে। এই দুই সম্মানের মাঝখানের পার্থক্যটাই এই সমাজের সবচেয়ে বড় আর কষ্টের সত্য। বিকেলের দিকে ওনার টেস্ট রিপোর্টগুলো হাতে এলো। অবস্থা খুব একটা সিরিয়াস না হলেও অবহেলা করলে বড় ধরনের বিপদ হতে পারত। তাই আমি ডিসাইড করলাম উনাকে 1-2 দিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখব। সন্ধ্যার ঠিক আগে আগে আমি যখন আবার ওয়ার্ডে ওনাকে দেখতে গেলাম, তখন উনি ওনার বেডে আধ শোয়া অবস্থায় ছিলেন, আর ওনার হাতে স্যালাইন চলছিল। ওনার চেহারা সেই সকালের ক্লান্তিটা তখন অনেকটাই কমে গিয়েছিল। আমি ওনার বেডের পাশে রাখা টুলে গিয়ে বসতেই উনি আমার দিকে তাকিয়ে খুব মায়ামাখা একটা হাসি দিয়ে বললেন, তোকে দেখলে এখনো ঠিক ওই আগের ফাহিমের মতোই লাগে, শুধু এই সাদা কোটটা নতুন করে যোগ হয়েছে। ওনার কথা শুনে আমিও একটু হাসলাম। তারপর বেশ কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। আসলে জীবনের কিছু কিছু নীরব মুহূর্ত এত বেশি আপন হয়, যেখানে মনের ভাব বোঝানোর জন্য বাড়তি কোনো কথার প্রয়োজন হয় না। সাফিয়া খালা একটু পর ধীরে ধীরে নীরবতা ভেঙে আমাকে বললেন, আমি কি তোকে একটা কথা বলতে পারি বাবা? আমি বললাম, হ্যাঁ খালা বলুন। উনি তখন খুব গভীর একটা কথা বললেন, যেটা আমার সারা জীবন মনে থাকবে। উনি বললেন, আজকে তুই আমার জন্য যেটা করলি, এটা শুধু আমার জন্য না, বরং তোর নিজের জন্য অনেক ভালো একটা কাজ হয়েছে। আমি একটু অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি বুঝিয়ে বললেন, মানুষ যখন লাইফে অনেক বড় পজিশনে যায়, তখন তার চারপাশে এত বেশি নতুন আর দামি মানুষ আসে যে পুরনো আর সাধারণ মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু পুরনো মানুষগুলো লাইফ থেকে হারিয়ে গেলে অনেক সময় মানুষ নিজের সেই শুরুর জায়গাটা আর শেকড়টাকেও হারিয়ে ফেলে। ওনার এই কথাগুলো শোনার পর আমি লিটারালি আর কোনো কথা বলতে পারলাম না। হাসপাতালের জানালা দিয়ে তখন মাগরিবের আজানের শব্দ ঘেঁষে আসছিল, আর বাইরের কমলা রঙের আলোটা ওনার বেডের ওপর এসে পড়েছিল। পুরো ওয়ার্ডের ভেতর শুধু ফ্যান ঘোরার শব্দ, স্যালাইনের ফোঁটা পড়ার টিপটিপ আওয়াজ, আর দূর থেকে আসা একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এত সাধারণ কিছু শব্দের মাঝেও আমাদের সেই মুহূর্তটা খুব বেশি ইমোশনাল আর গভীর হয়ে উঠেছিল। আমি মাথা নিচু করে খুব আস্তে করে বললাম, খালা, আমি আপনাকে খুঁজতে অনেক দেরি করে ফেলেছি। উনি তখন আমার মাথায় হাত রেখে বললেন, না রে বাবা, যে জীবনে সত্যি করে ফিরে আসে তার কখনো দেরি হয় না। ওনার এই কথাটার ভেতরে আমার প্রতি কোনো অভিমান বা অভিযোগ ছিল না, বরং ছিল একজন মায়ের মতো অনেক বড় একটা ক্ষমার প্রশান্তি। পরের দিন সকালে যখন ওনাকে কিছু রুটিন টেস্টের জন্য হুইল চেয়ারে করে আবার নিচে নেওয়া হচ্ছিল, তখন ওনাকে সেই একই করিডোর দিয়ে যেতে হয়েছিল যেখানে গতকাল উনি অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ সেই জায়গার দৃশ্যটা একদম অন্যরকম ছিল। যে সিকিউরিটি গার্ড গতকাল দূর থেকে শুধু ওনাকে দেখেছিল, সে আজ নিজে দৌড়ে এসে ভিড় সরিয়ে ওনার যাওয়ার পথ ফাঁকা করে দিল। যে নার্স গতকাল দূর থেকে দায়সারাভাবে বসেন বলেছিল, সে আজ নিজে এসে ওনার গায়ের কাঁথাটা খুব যত্ন করে ঠিক করে দিল। আর ওই যে লোকটা ব্যাগ রেখে জায়গা দখল করেছিল, সে সাফিয়া খালাকে করিডোর দিয়ে আসতে দেখেই নিজের জায়গা থেকে একদম দাঁড়িয়ে গেল। কিন্তু এই সব কিছুর চেয়েও সবচেয়ে বড় আর সুন্দর পরিবর্তনটা ছিল, আজ ওই হাসপাতালে কেউ ওনাকে একজন অদৃশ্য মানুষ বা বোঝা হিসাবে দেখছিল না। সবার চোখে ওনার জন্য একটা আলাদা সম্মান চলে এসেছিল। 2 দিন পর যখন ওনার ডিসচার্জের সময় হলো, তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনার সব কাগজপত্র আর রিলিজ স্লিপ চেক করলাম। ওনার দামি ওষুধগুলোর একটা বড় অংশ আমি হাসপাতালের সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড থেকে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম, আর বাকি কিছু ওষুধ আমি নিজে কিনে দিলাম। ওনাকে বাড়ি পাঠানোর আগে আমি খুব কড়া করে বলে দিলাম, এখন থেকে প্রতি মাসে একবার করে ওনাকে আমার কাছে চেকআপের জন্য আসতে হবে, আর কখনো একা আসা যাবে না। আমি হাসপাতালের একজন স্টাফকে স্পেশালি দায়িত্ব দিয়ে দিলাম, যাতে ওনার যে কোনো প্রয়োজনে আগে থেকেই আমার সাথে যোগাযোগ করা যায়। সাফিয়া খালা যাওয়ার সময় নিজের সেই পুরনো ফাইলটা বুকে চেপে ধরে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই আজ এত বড় একজন ডাক্তার হয়েছিস, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু তার চেয়েও বেশি শান্তি লাগতেছে এটা দেখে যে তুই এত বড় হয়েও এখনো একজন সত্যিকারের মানুষ আছিস। ওনার এই কথাটা শুনে আমি শুধু নীরবে মাথা নিচু করে রইলাম, কারণ আমি জানি একজন মানুষের এই স্বীকৃতির কাছে দুনিয়ার সব বড় ডিগ্রি, পদবি আর সফলতা একদম তুচ্ছ। সাফিয়া খালা সেদিন হাসপাতাল থেকে চলে যাওয়ার পরও সেই করিডোরের ঘটনাটা বেশ কয়েকদিন আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি পরে একদিন নিজে উদ্যোগ নিয়ে আমাদের হাসপাতালের আউটডোরে বসার জায়গার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনার জন্য একটা অফিসিয়াল নোট পাঠালাম। বিশেষ করে যারা খুব বয়স্ক, গর্ভবতী আর দুর্বল রোগী, তাদের জন্য একদম সামনের দিকে আলাদা কিছু সিট চিহ্নিত করে দেওয়ার ব্যবস্থা করলাম। গার্ডদেরও খুব কড়া নির্দেশ দিয়ে দিলাম
যাতে এমন কোনো অসুস্থ বা বয়স্ক মানুষকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখলে তারা সাথে সাথে তাদের বসার ব্যবস্থা করে দেয়। আমি জানি আমার এই একটা সিদ্ধান্তে হয়তো পুরো পৃথিবীর সিস্টেম রাতারাতি বদলে যাবে না, বা সরকারি হাসপাতালের এই বিশাল ভিড়ও হঠাৎ করে কমে যাবে না, আর মানুষও হয়তো একদিনেই খুব বেশি সংবেদনশীল হয়ে উঠবে না। কিন্তু তারপরও সমাজের কিছু কিছু পরিবর্তন বড় কোনো রুলস দিয়ে আসে না, বরং সেটা শুরু হয় মানুষের ভেতরের একটা লজ্জা আর আত্ম উপলব্ধি থেকে, একটা চোখ খুলে যাওয়ার মুহূর্ত থেকে। সেদিন আমাদের হাসপাতালের করিডোরে বসে থাকা সেই স্বার্থপর মানুষগুলো হয়তো বাড়ি ফিরে এই ঘটনাটা ভুলেই গেছে, কিন্তু আমি পরে আমাদের স্টাফদের কাছ থেকে শুনেছিলাম ওই ইয়াং ছেলেগুলোর মধ্যে একজন নাকি এর কিছুদিন পর তার নিজের মাকে নিয়ে হাসপাতালে এসেছিল, আর সে নিজে পুরোটা সময় দাঁড়িয়ে থেকে তার মাকে সম্মানের সাথে বসিয়ে রেখেছিল। আমাদের সেই সিকিউরিটি গার্ডটাও নাকি এরপর থেকে কোনো বৃদ্ধ বা বয়স্ক রোগী দেখলেই আগের চেয়ে অনেক বেশি যত্ন আর নজর দিত। আর ওই যে লোকটা ব্যাগ রেখে সিট দখল করেছিল, সে নাকি পরের সপ্তাহে তার অসুস্থ বাবাকে নিয়ে আমাদের করিডোরে অনেকক্ষণ একদম চুপচাপ বসেছিল। আসলে মানুষ কখনো সাথে সাথে বদলায় না, কিন্তু জীবনের কোনো কোনো দৃশ্য মানুষের মনের এত গভীরে গিয়ে আটকে থাকে যে সেটা একসময় তাকে ভেতর থেকে বদলাতে বাধ্য করে। আর আমার কথা যদি বলেন, আমি সেদিন রাতে ডিউটি শেষে বাসায় ফিরে অনেক বছর পর আমার গ্রামের সেই পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম। সেটার ভেতর আমার স্কুল জীবনের কিছু পুরনো খাতা, একটা রিপোর্ট কার্ড আর একটা খুব ছোট হলদে হয়ে যাওয়া কাগজের টুকরো সযত্নে রাখা ছিল। ওই ছোট কাগজটাতে একদম কাঁচা হাতের লেখায় লেখা ছিল, ভালো করে পড়িস, মানুষ হবি, ইতি সাফিয়া খালা। আমি অনেকক্ষণ সেই পুরনো কাগজটা হাতের মুঠোয় নিয়ে চুপচাপ বসেছিলাম। হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি অনেক আগেই একজন বড় ডাক্তার হয়েছিলাম, কিন্তু সেদিন রাতে আমি একদম নতুন করে বুঝতে পেরেছিলাম যে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অফিসার হওয়াটাই লাইফের সব না, বড় একটা চেয়ারে বসা মানেই সাকসেস না। সত্যিকারের মানুষ হওয়াটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আর একটা বয়স্ক অসহায় মাকে সামান্য একটা বসার সিট না দেওয়ার মতো এই ছোট ঘটনাটা মাঝে মাঝে আমাদের মতো সভ্য মানুষের ভেতরের আসল আয়নাটাই আমাদের সামনে এনে ধরে। হাসপাতালের ওই করিডোরে সেদিন শুধু আমি একজন ডাক্তার থমকে দাঁড়ায়নি, সেই সাথে থমকে গিয়েছিল সেখানে থাকা আরও অনেকগুলো মানুষের ঘুমিয়ে থাকা বিবেক। ভাই, আজকের এই রিয়েল লাইফ স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু একটা কারণে। আপনারা যারা সফলতার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের শেকড় আর পুরনো মানুষগুলোকে একদম ভুলে গেছেন, তারা অন্তত আজ একবার তাদের কথা মনে করুন। যদি এই গল্পটা আপনার মনের ভেতর একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ সমাজকে বদলাতে সব সময় বড় কোনো লেকচার বা বক্তৃতা লাগে না। অনেক সময় একটা সত্যি ঘটনার দৃশ্যই মানুষের বিবেক জাগানোর জন্য যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার আগে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন।